আমরা ধারাবাহিকভাবে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের সাজেশনমূলক গণিত ভিডিওগুলো আপলোড করছি। আপনারা অবশ্যই ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখবেন এবং আমি প্লেলিস্ট আকারে কিন্তু ভিডিওগুলো আপলোড করছি। যদি আপনারা প্লেলিস্টটা খুঁজে পান সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও কিন্তু 1, 2, 3, 4 সিরিয়াল অনুযায়ী দেখতে পাবেন। অলরেডি আমি কিন্তু 9টা ভিডিও আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে 10 নম্বর ভিডিও। তো দেখেন কি বলা হচ্ছে 81 নম্বর অঙ্কটাতে, কোনো ক্লাসে 80 জন ছাত্রের মধ্যে 24 জন পাশ করলো, ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করলো? 70 জন, 50 জন, 60 জন, 80 জন। সম্ভাব্য 4টা অপশন রয়েছে। আমরা যদি এই অঙ্কটা করতে চাই তো সেক্ষেত্রে আমাদের কি বলেছে, শতকরা কতজন ছাত্র ফেল করলো। তাহলে আমরা যদি শতকরা ফেল বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে মোট ছাত্র কতজন আছে সেটা নিচে হবে এবং কতজন ফেল করেছে সেটা উপরে দিতে হবে আর গুণ করতে হবে 100 দ্বারা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি করতে চাই, আমরা শতকরা ফেল বের করতে চাই। তাহলে 80 জন মোট ছাত্র, পাশ করেছে 24 জন। তাহলে 80 থেকে আমি যদি 24 বিয়োগ করে ফেলি, বলেন তো দেখি কত আসবে। তাহলে উপরে 80, নিচে 24, তাহলে 10 আছে, মানে উপরে 10 তার নিচে 4, তার মানে 6, 2 রেখে 3, 56। তাহলে কতজন ফেল করেছে? 56 জন ফেল করেছে। মোট ছাত্র কতজন? 80 জন। তাহলে শতকরা ফেল করেছে গুণন 100। তাহলে 0 0 কেটে দিলাম, 7 8 56 7। তাহলে 7 আর 10 গুণ করলে 7 10 70% ছাত্র কি করেছে? ফেল করেছে। তাহলে নিঃসন্দেহে খুবই সহজ একটা অঙ্ক এটা। এবার আসেন পরের অঙ্কটা। তো 82 নম্বর অঙ্কটা দেখেন, একটি ঘড়ি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো 80 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো একটা ঘড়ি 8% ক্ষতিতে বিক্রি করা হয়েছে এবং যদি আরো 80 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো ঘড়িটা, তাহলে 8% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তার মানে এই 80 টাকা হচ্ছে এই 8 8 16%-এর ভ্যালু। কেননা 80 টাকা বেশি মূল্যে বিক্রি করলে এই 8% ক্ষতি পুষিয়ে কিন্তু আরো 8% লাভ হতো। তাহলে আমরা বলতে পারি যে 16%-এর ভ্যালু হচ্ছে 80 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? উপরে 80 তার নিচে 16। তাহলে যেহেতু বলেছে ক্রয় মূল্য কত, তো মনে রাখবেন যে ক্রয় মূল্য সবসময় পার্সেন্টেজের অঙ্কে 100% হয়। তাহলে 100%-এর ভ্যালু কত সেটা বের করলেই হয়ে যাবে। তো 1% যেহেতু কম, তাহলে 100% মানে বেশি। তাহলে 80-র সাথে 100 গুণ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 5 16 80। তাহলে 5 আর 100 গুণ করলে কত হবে? 500। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 500। এবার আসেন আমরা পরেরটাতে চলে যাব। তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, আমি একটু উপরে তুলে দিচ্ছি। 90 মানে 83 নম্বর যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে 90 কোন সংখ্যার 75%। তার মানে একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যা মানে সংখ্যার 75% হচ্ছে 90। তার মানে আমাদের ধরে নিতে হবে যে ধরি ওই সংখ্যাটা হচ্ছে x। তাহলে এবার প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা। তাহলে আমরা বলবো যে x এর 75% হচ্ছে ইকুয়াল টু 90। তাহলে সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে বা x এর 75% মানে উপরে 75 তার নিচে 100 ইকুয়াল হচ্ছে 90। তাহলে কি করব আমরা? x দ্বারা 75-কে গুণ, তার মানে আমাদের 75x, তার নিচে থাকবে 100 ইকুয়াল হচ্ছে 90। তাহলে এর নিচে 1 রয়েছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে বা 75x ইকুয়াল টু 100 গুণন হচ্ছে 90। তাহলে x এর ভ্যালু কত? তাহলে 75 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আমরা কাটবো 3 25-এ 75। তাহলে 25, তাহলে 4 25 100, আর 3 দ্বারা 90-কে কাটলে 3 30-এ 90। তাহলে 4 আর 30 গুণ করলে 4 30 120। এই যে দেখেন আমাদের সঠিক উত্তর কিন্তু 120, অর্থাৎ এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটা। আমি কিন্তু একেবারে অঙ্কগুলো মানে পূর্ব প্রস্তুতি ছাড়াই কিন্তু আপনাদেরকে করে দিচ্ছি সিরিয়াল অনুযায়ী। তবে আমি একাধিকবার কিন্তু এই অঙ্কগুলো করেছি, যখন পেইড ব্যাচে স্টুডেন্ট পড়াই তখন কিন্তু আমি করে দিয়েছি, বিধায় কিন্তু আমার কাছে ইজি লাগতেছে। তো আপনারা যখন বেশি পরিমাণ প্র্যাকটিস করবেন আপনাদের কাছেও কিন্তু ইজি লাগবে। তো 84 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3টার সময় ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটায় অন্তর্ভুক্ত কোণ কত? তাহলে আমরা যদি একটা ঘড়ি অঙ্কন করি, তো ধরেন এই হচ্ছে একটা ঘড়ি, এটার হচ্ছে মাঝখানটা হচ্ছে এটা, এবং ঘড়ির ডায়ালগুলো থাকে ধরেন মানে কিভাবে থাকে বলেন তো? এটা থাকে 12, এদিকে থাকে 3, এখানে 6 আর এখানে 9। আচ্ছা, যখন 3টা বাজে, কয়টা বাজে? যখন 3টা বাজে তখন বলেন তো ঘন্টার কাঁটাটা এই বরাবর থাকে আর মিনিটের কাঁটাটা এই বরাবর থাকে কিনা? অবশ্যই এক্স্যাক্টলি এরকম থাকে। আচ্ছা, দেখে কি মনে হচ্ছে? এটা একটা 90 ডিগ্রি কোণ নিঃসন্দেহে। তার মানে 3টার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এভাবেও আমরা বুঝতে পারি। অথবা এই অঙ্কগুলো করার একটা শর্টকাট মেথড রয়েছে, সেটা হচ্ছে 11m - 60h ভাগ হলো 2। এটা পরম মান চিহ্নের মধ্যে আমাদেরকে রাখতে হয়, আর উপরে হচ্ছে ডিগ্রি। তাহলে এই এম মানে মিনিট আর এই এইচ মানে আওয়ার্স। আপনারা চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তবে এই সূত্রের কিছুটা ব্যতিক্রম রয়েছে। যদি কখনো 180 ডিগ্রি অপেক্ষা অ্যান্সারটা বড় হয় তো সেক্ষেত্রে আমাদের 360 থেকে মাইনাস করে দিতে হবে। তো আমরা যাই হোক একটু
প্রয়োগ করে দিচ্ছি যেহেতু লিখেছি। তাহলে 3টা বাজার সময় মিনিট হচ্ছে, এই যে যখন 3টা বাজে মিনিট হচ্ছে 00। তাহলে 11 × 00 - 60 × 3 মানে কত, মানে 60 × 3 আওয়ার্স হচ্ছে 3 ভাগ হচ্ছে 2। তাহলে ইকুয়াল 11 শূন্যের 0, 3 6 18, তার মানে -180 ভাগ কত 2। এই যে দেখেন পরম মান চিহ্ন রয়েছে, পরম মান চিহ্ন যার সাথে থাকে সেখানে কিন্তু ফাইনালি নেগেটিভ ভ্যালু আসলে সেটাকে আমরা নেই না, আমরা পজিটিভ হিসেবে নেই। তাহলে 90 × 2 = 180, তাহলে -90 হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু পরম মানের চিহ্ন রয়েছে তাহলে মাইনাসটা বাদ যাবে, 90 ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইভাবে আমরা শর্টকাট মেথডের সাহায্যেও কিন্তু এই ধরনের অঙ্ক করে ফেলতে পারি। এবার দেখেন আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরেরটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এটাও কিন্তু বারবার আসা অঙ্কসমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো মনে রাখবেন এই ধরনের অঙ্ক চাইলে আমরা ধরেও করতে পারি 100 ধরে, অথবা আমরা শর্টকাট মেথড ব্যবহার করতে পারি। শর্টকাট মেথডটা কি, a + b প্লাস উপরে ab তার নিচে হচ্ছে 100। এখানে মনে রাখবেন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 20% বৃদ্ধি। তাহলে বর্গক্ষেত্র দেখতে কেমন নিঃসন্দেহে আপনারা বোঝেন, এই হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কিন্তু এক বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার, তার মানে a × a এটা। এই জন্য ঘটনা হলো যে যেহেতু বর্গক্ষেত্র দুই দিকে আমরা হিসাব করি সেক্ষেত্রে এর মানও 20%, এই বির মানও 20%, এবং যেহেতু বৃদ্ধি এই জন্য এটাও +20 এটাও +20। তাহলে a b আমরা 20 + 20 বসালাম, প্লাস a আর b তাহলে 20 × 20 বসালাম উপরে, তার নিচে 100 দিয়ে দিলাম। তাহলে 0 0 0 0 ক্রস, তাহলে 20 20 40 যোগ করলে আর 2 × 2 = 4, তাহলে 40 আর 4 44। তার মানে 44% হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন কত নম্বরে রয়েছে, বি নম্বরে রয়েছে কিন্তু আমাদের 44%, তাই এটাই রাইট। এবার আসেন পরেরটাতে। তো পরেরটা কি দেখেন, সেট সংক্রান্ত একটা অঙ্ক। বলা হচ্ছে a = 1357 হলে a এর প্রকৃত উপসেট কয়টি। তো মনে রাখবেন অঙ্কটা সহজ মনে হলেও কিন্তু অঙ্কটা কঠিন রয়েছে। তো উপসেট কি, উপসেট হচ্ছে ধরেন আমি যদি বলি যে a b c তিনটা হচ্ছে a = এটা, তাহলে এর উপসেট কয়টা, মোট উপসেট কয়টা। তাহলে মনে রাখবেন a একটা, b একটা, এভাবে c একটা, এরকম করে, হ্যাঁ। তারপরে ab একটা, ওকে। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটই দিচ্ছি, যাই হোক ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এমসিকিউ অঙ্কের ক্ষেত্রে ব্যাপার না। তারপরে এসি একটা এবং বিসি একটা, এরপরে রয়েছে এ বি সি একটা এবং ফাঁকা সেট একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8টা হলো। তাহলে 3 উপাদান বিশিষ্ট একটা সেটের উপসেট সংখ্যা 8টা। তো উপাদান সংখ্যা বের করার জন্য মানে কয়টা উপাদান হবে, মানে সরি কয়টা হচ্ছে সেট হবে মোট, সেটা বের করার সূত্র হচ্ছে 2n। যেহেতু এখানে 3টে উপাদান ছিল তাহলে 2 এর উপর 3, তার মানে 8টা হচ্ছে মোট উপসেট। এবং যদি বলে প্রকৃত উপসেট তাহলে মনে রাখবেন এইটা বাদ দিয়ে, তাহলে সবসময় মোট উপসেট থেকে 1 বিয়োগ করলে প্রকৃত উপসেট পাওয়া যায়। তার মানে 2n থেকে 1 বিয়োগ করলে আমরা কি পাই, প্রকৃত উপসেট। অর্থাৎ এটা যে মূল জিনিস ছিল এই মূল জিনিসটা তো আমরা একবার এখানে লিখেছি, এটা বাদ দিয়ে বাকি যেগুলো আমরা সেগুলো গুনবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে 4টা উপাদান আছে, তাহলে এর মোট উপসেট হবে 2n, তার মানে কত বলেন তো 16টা। তার মানে 2 এর উপর এখানে 1 2 3 4টা উপাদান আছে, তাহলে 2 এর উপর 4 মানে 16। আর যেহেতু প্রকৃত উপসেট বলেছে তাহলে প্রকৃত উপসেট মানে 2n - 1। এই -1টা কিন্তু n এর সাথে না, 2 এর বরাবর। তাহলে 2n এর মান 16 - 1, তাহলে কত হবে 15। দেখেন এই বেসিক বিষয়টা না জানলে কিন্তু এর উত্তর আপনারা করতে পারবেন না। তার মানে সি নম্বর অপশনটা আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো 87 নম্বরটা দেখেন, a + b এর ভ্যালু হচ্ছে 12, ab এর ভ্যালু হচ্ছে 35, a² + b² এর ভ্যালু কত। তাহলে a² + b² এর অনুসিদ্ধান্ত কি, a + b তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab। তাহলে a + b এর ভ্যালু কত 12, তাহলে 12 এর উপর স্কয়ার দিয়ে দিলাম -2 * ab এর ভ্যালু কত 35, দিয়ে দিলাম 35, 12 12 144 -35 2 × 70। তাহলে কত হয় 0, তার মানে 4 7, তাহলে 74 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন এ নম্বর অপশনটা কিন্তু আমাদের রাইট। এবার দেখেন একটু আগে মানে এর আগের পার্টে হয়তো আমরা একটা অঙ্ক করিয়েছি যেখানে এরকম একটা অঙ্ক ছিল এবং সেই অঙ্কটাতে কিন্তু ছোট সংখ্যা ছিল, 33 সংখ্যা ছিল এবং বলা ছিল 3 6 9 যোগ ... ধারাটির কোন পদ 33। সেক্ষেত্রে আমরা কিন্তু ম্যানুয়ালি হিসাব করে বের করেছিলাম 11টা এবং এখানে কিন্তু শেষ পদটা বড়, তাহলে সেক্ষেত্রে ম্যানুয়ালি হিসাব করা আমাদের পক্ষে অসম্ভব। এই জন্য আমরা লিখব যে শেষ পদ ইকুয়াল a + n - 1 × d। এখানে মনে রাখবেন n মানে হচ্ছে পদ সংখ্যা, আর শেষ পদ কত, এখানে শেষ পদ 383। তাহলে শেষ পদের জায়গায় 383 বসাই দিলাম, ইকুয়াল a হচ্ছে প্রথম পদ 5 দিয়ে দিলাম, প্লাস n - 1 × d হচ্ছে
দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদের বিয়োগফল। তার মানে 8 থেকে 5 বাদ দিলে 3, 11 থেকে 8 বাদ দিলে 3, 14 থেকে 11 বাদ দিলেও 3। তার মানে এটা কত? 3। তাহলে 383। তার মানে আমরা কি করব? 383 এই 5 ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল তাহলে 3n - 3। দেখেন এটা দ্বারা এটাকে গুণ হয়ে গেল। তাহলে 383 থেকে 5 বাদ দিলে কত হয় বলেন তো দেখি? 378 হয়ে যাচ্ছে। আর এই 3 যদি এইদিকে আসে তাহলে +3 = 3n। তাহলে 378 আর 3 381 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 3n। তাহলে সুতরাং n এর ভ্যালু হবে 381 উপরে, তার নিচে কিন্তু এই যে 3 বসাই দিলাম। তাহলে 3 1 3 আর 3 27 81। তাহলে কয়টা পদ আছে মোট? 127টা। খেয়াল করে দেখেন কোথায় রয়েছে, এই যে বি নম্বর যে অপশনটা রয়েছে, সেই বি নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন।